প্রিয় দর্শক, স্বাগত জানাই দেশের কথা অনুষ্ঠানে। আজ আমরা এসেছি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি লিমিটেডে। কথা বলবো এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফোরকানুল্লাহর সাথে। জনাব ফোরকানুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত, ধন্যবাদ। আমরা জানি সোশ্যাল ইসলামী ব্যাংক বেশ কয়েক বছর ধরে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা বিভিন্ন সংবাদে দেখেছি যে আপনারা গ্রাহকদের পাওনা বা গ্রাহকরা টাকা নিতে আসলে দিতে পারছেন না। এখন পরিস্থিতিটা কেমন? কোনো উন্নতি কি হয়েছে? ধন্যবাদ আপনাকে। টাকা নিতে আসলে দিতে পারা যায় নাই, এরকম পরিস্থিতিটা খুব সীমিত কিছু শাখায় ছিল এবং এটা খুব সাময়িক ছিল। আসলে সমস্যাটা শুরু হয়েছে 5ই আগস্টের সরকার পরিবর্তনের পরে, যখন পত্রপত্রিকা লোকজন পার্টিকুলার একটা গ্রুপের সাথে ব্যাংককে যখন রিলেট করে, তখন মানুষ মনে করলো এই ব্যাংকে সম্ভবত আর টাকা নাই, আমরা আমাদের টাকাটা যত দ্রুত সম্ভব নিয়ে আসি। তো এই জন্য যারা ডিপোজিট করেছে তারা তাদের ডিপোজিটের মেয়াদ পূর্তির আগেই তার টাকা ব্যাংক থেকে ফেরত নিতে আসে। তো এখানে একটা আমি দর্শকদের, আমাদের শ্রোতামণ্ডলী এবং আমাদের যারা গ্রাহক আছেন, ইভেন সাধারণ ব্যাংকের সাথে যারা ট্রানজ্যাকশন করেন, তাদের বোঝার জন্য একটা বিষয় বলবো। ব্যাংকের একটা মৌলিক নীতিমালা হলো তার টোটাল ডিপোজিটের বিপরীতে কনভেনশনাল ব্যাংক হলে 85% পর্যন্ত, আর ইসলামী ব্যাংকগুলো 90% পর্যন্ত বিনিয়োগ করে ফেলে। এটা বিনিয়োগের সর্বোচ্চ সীমা। এবং ব্যাংক যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক এই কাজটা করে। এবার যদি গ্রাহক সে যা ডিপোজিট করেছিল এর বেশি টাকা এট এ টাইম উঠাতে আসে, বাংলাদেশ না পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নাই সে এট এ টাইম ওই টাকা দিতে পারবে, কারণ সে তো 90% বিনিয়োগ করে ফেলেছে। এই জন্য মানুষ যখন একসাথে টাকা উঠাইতে আসলো প্রথম দিকে, তখন একটু এই চাপটা পড়েছে। এবং এটা সত্যি, যার 50,000 টাকার দরকার ছিল তাকে আমরা 50,000 টাকা দিতে পারি না, হয়তো 10,000 দিয়েছি, 20,000 দিয়েছি। এই সময়টা সপ্তাহ 15 দিনের ছিল। এরপরে আমরা মানুষজনকে এটা বোঝাতে সক্ষম হয়েছি আসলে এটা সালাম গ্রুপ নামে যে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে এরকম কিছু না। ওনাদের স্টেক ছিল, মালিকানা ছিল। ওই বোর্ড সরকার পরিবর্তন করে দিয়েছে, এখন নতুন বোর্ড বসেছে। বাংলাদেশ ব্যাংক এই পরিস্থিতির কারণে আরও কয়েকটা ব্যাংকের মতো আমাদেরকেও তারল্য সহায়তা দিয়েছে। প্রথমে অন্যান্য ব্যাংকের মাধ্যমে দিয়েছে, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক নিজেরাই হস্তক্ষেপ করেন নিজেরা। এবং ইভেন গভর্নর মহোদয় প্রকাশ্য বলছেন ডিপোজিটারদের টাকা আমাদের টাকা, কোনো ডিপোজিটার এক টাকাও তার নষ্ট হবে না, আপনারা আস্থা রাখেন, প্রয়োজন মতো টাকা নিতে যান। এরপরে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বিগত সপ্তাহ 15 দিন থেকে, আগে এক সময় সারা দেশ থেকে 100-150 টেলিফোন আসলে এই ক্যাশ রিলেটেড, এখন 10টাও আসে না। এখন মাঝে মধ্যে আমি ফোন করে করে বিভিন্ন শাখায় খবর নিচ্ছে আপনাদের কি অবস্থা। ওরা খুব সন্তুষ্ট না, স্যার কোনো সমস্যা নেই। আগত 1 মাস আগে লাইনে থাকতো 10 জন, 15 জন, 20 জন, এখন মাঝে মধ্যে লাইন খালি হয়ে যাচ্ছে, লোকই থাকতেছে না। এবং আগে উইথড্রলের দিকে লোকজন বেশি থাকলে এখন উইথড্রর পাশাপাশি ডিপোজিট লাইনেও প্রচুর লোক, মানুষ টাকা জমা দিচ্ছে আবার। যার কারণে বিগত 3-4 দিনের হিস্ট্রি হলো প্রত্যেক দিন নগদ উত্তোলনের চাইতে নগদ জমা বেশি হয়েছে। আচ্ছা, সোশ্যাল ইসলামী ব্যাংক তো একসময় একটা ভালো ব্যাংক ছিল, জি, স্বনামধন্য মোটামুটি ইসলামী ব্যাংকগুলোর মধ্যে ভালো অবস্থানে ছিল। তো এই খারাপ পরিস্থিতির মধ্যে পড়লো কেন? পরিস্থিতি আসলে খারাপ হয়ে গেছে, এটা পুরোটা ঠিক। পরিস্থিতি যতটুকু না ভিতরে খারাপ হয়েছে, তার সাথে বেশি খারাপ হয়েছে প্রচার প্রপাগান্ডায়। তো প্রচার প্রপাগান্ডাটা পত্র পত্রিকা, সংবাদপত্র, আপনাদের ইলেকট্রনিক মিডিয়াও অনেক সময় দেখা গিয়েছে এরকম, আমি বলবো না ইচ্ছাকৃত কেউ করেছে, হয়তো বিশ্বাস করেছে, শুনেই অনেক ক্ষেত্রে যাচাই না করে আবার প্রচার করে ফেলছে। যেমন আমাদের ব্যাংকে একটা ইনস্টেন্স আছে, এটা এখন থেকে প্রায় 2 বছর আগের ঘটনা। পত্রিকায় হঠাৎ আসলো একজন ওই পার্টিকুলার এক্সপোর্টারকে SIBL 16,500 কোটি টাকা ঋণ দিয়ে ফেলেছে এবং টাকাটা আটকা পড়েছে।
আমরা পরবর্তীতে পত্রিকায় নিউজ, বিশাল নিউজ সারা দেশে হয়েছে, পড়ে গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে পরের দিন ইন্সপেকশন এসে গেছে। আসলে দেখা গেল 16,500 কোটি টাকা না, বাংলাদেশ ব্যাংক থেকে লেখা একটা সিটিতে টাকার অঙ্ককে US ডলার দিয়ে লেখা হয়েছে। তো 158 কোটি টাকা ছিল অ্যামাউন্টটা, ওইটাকে US ডলার ধরে 110 টাকা করে যখন মাল্টিপ্লাই করা হলো 16,500 কোটি টাকা হয়ে গেছে। তো পরবর্তীতে সবার ভুল ভাঙছে, এটা তো কথা ঠিক না, এবং ওই টাকা এখন রিকভারির পথে। তো এইরকম কিছু কারণে সমস্যাটা হয়েছিল। ব্যাংকের ভিত্তি এখনও শক্তিশালী, এবং আমরা আশা করতেছি আমাদের বর্তমানে পুনর্গঠিত যে বোর্ড, বাংলাদেশ ব্যাংক বোর্ড পুনর্গঠন করে দিয়েছেন, ওনারা প্রত্যেকে অত্যন্ত স্বস্থানীয় যোগ্য এবং দক্ষ লোক। ওনাদের সুচিন্তিত গাইডেন্স, পরিচালনায় এবং ম্যানেজমেন্টে এটা একটা পুরানা ব্যাংক, 1995 সালে প্রতিষ্ঠিত হওয়া পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক। আমাদের ব্যাংকের ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স বলতে যেটা বোঝায়, এটা অত্যন্ত শক্তিশালী, দক্ষ। এই দক্ষ কর্মী বাহিনীর কারণেই আগে যে সুনাম, এটা হঠাৎ করে হয় না, দীর্ঘদিনের সাধনার ফসল। ওই বাহিনী এখনো বর্তমানে আছেন, তারও এই পরিস্থিতিতে সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখতেছেন, কাজ করতেছেন। পাশাপাশি পুনর্গঠিত বোর্ড সম্মিলিত প্রচেষ্টায় আমরা আশা করতেছি এখন যে গতি, ঊর্ধ্বমুখী গতি, নগদ উত্তোলনের চাইতে নগদ জমা এখন বেশি হচ্ছে রেগুলার, এটা আমরা আশা করতেছি 1-2 মাসের ভিতর এমন অবস্থানে চলে যাবে। আমি সবসময় আমার কলিগদেরও বলি, তখন আমরা বসে গল্প করব, আমাদের কাস্টমাররা বসে গল্প করব। 2-3 মাস হঠাৎ এরকম হয়ে গিয়েছিল, আমরা গিয়ে টাকা পেতাম না। এখন ব্যাংকে গেলে ওই দিনের কথা আর মনে পড়ে না, ওইগুলো আর নাই, অত্যন্ত স্বাভাবিক এবং সামনের দিকে যাবে। আপনি এস আলমের কথা বলছিলেন, দেশবাসীও জানে যে, তো সেক্ষেত্রে এস আলমের যে কালো ছায়া ব্যাংকের উপরে পড়েছিল, সেটা থেকে কতটুকু মুক্ত হতে পেরেছে? এখনো কি প্রভাব আছে? যদি বলি প্রশাসনিক ব্যবস্থা, চিন্তাতে প্রভাব ফেলা, ওইটা 0%ও নাই। ওনার প্রভাবে, ওই গ্রুপের প্রভাবে এখানে কাজ করার একজন লোকও নেই। ম্যাক্সিমাম লোক এবং যারা রোল প্লে করে ডিসিশন মেকিংয়ে যারা, তারা সবাই এই ব্যাংকের পুরানা লোক, আগের লোক, আমদানিকৃত লোক এখানে নাই। যা ম্যানেজমেন্টের সিনিয়র লেভেলে যে কজন ছিল, ওনারা কেউ নিজেরা চলে গেছেন, আর কারো চাকরির মেয়াদ শেষ হওয়াতে চলে গিয়েছে। এখন আমরা পুরানা লোকরাই আছি, সামনে ব্যাংকের প্রয়োজন হয়তো বাইরে থেকে আরও ভালো লোক আসবে, আমরা সবাই মিলে চালাবো। আর যদি আর্থিক ইনভলভমেন্ট বলি, একটা ব্যাংক আপনারা জানেন বোর্ড অফ ডাইরেক্টরসে যারা থাকেন, মানে বোর্ড ওনার বলতে যারা বোঝায়, শেয়ার হোল্ডার বলতে যারা বোঝায়, এটা হলো জাস্ট পেড আপ ক্যাপিটালের মালিকানাটুক। আমাদের ব্যাংকে যদি আমি ধরি, এই মুহূর্তে 33,000 কোটি টাকা ডিপোজিট আছে। আমাদের ব্যাংকে 1100 কোটি টাকা হলো পেড আপ ক্যাপিটাল। তাহলে 33,000 কোটি টাকা থেকে 1100 কোটি বাদ দিলে 31,900 কোটি টাকা হলো ডিপোজিটারের টাকা। তো শক্তি কার বেশি? ডিপোজিটারের শক্তি বেশি। ডিপোজিটারের পক্ষে রাষ্ট্র, ডিপোজিটারের পক্ষে বাংলাদেশ ব্যাংক। কাজেই সুশাসনের অভাব ছিল এক সময়, ওইটা এখন ফিরে আসছে, গুড গভর্নেন্স বলতে যেটা বোঝায়, যার কারণে ডিপোজিটার রাইটস প্রিভেইল করবে এবং এস আলমের কোনো ধরনের না অর্থে না চিন্তায় কোনো প্রভাব নাই। ওনাদের কাছে কি এই ব্যাংকের লোন আছে? হ্যাঁ, কিছু লোন আছে, কিছু লোন আছে ওনাদের। আমরা এখানে বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন করেছে, আমাদের ইন্টারনাল ইন্সপেকশন হয়েছে, টাইম টু টাইম আমরা বাংলাদেশ ব্যাংকে রিপোর্টও করছি। এই অ্যামাউন্টটা 6,500 প্লাস, যেখান থেকে বিগত 3 মাসে প্রায় 300 কোটি টাকার মতো রিকভার হয়েছে। এবং এর ভিতর কিছু ভালো ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি, সেগুলো থেকে এক্সপোর্ট প্রসিড আসে, ওগুলো কার্যক্রম চলমান। আর কিছু ট্রেডিং, সেগুলো আমরা আদায়ের উদ্যোগ নিয়েছি, যোগাযোগ হচ্ছে, এবং আমরা আশা করতেছি ওনারা হয়তো রেগুলার করার জন্য এগিয়ে আসবে। আর যদি না আসে, আমাদের বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক থেকে ডিসিশন নিয়ে আছে, আমরা সমস্ত আইনগত পদক্ষেপ নেব। এটা কত % রিকভার করতে পারবেন? 6,500 কোটি টাকার কথা বলছেন, হবে বলে মনে করছেন?
এটা আমরা তো আশা করি মিল ইন্ডাস্ট্রির রানিং যেগুলো হচ্ছে সেগুলোর যদি হিসাব করি 2-2.5 কোটি টাকা ইজিলি রিকভার হবে। আর বাকিগুলো ওনারা যদি ব্যবসা করতে চায়, বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে এই কথা বলা আছে, ওনারা সার্টেন একটা অ্যামাউন্ট দিয়ে যদি আমাদের সাথে ইম্পোর্ট করতে চায় সেটাও করতে পারবে, আদার ট্রেড করতে চাইলেও করতে পারবে। সেক্ষেত্রে তো সব টাকাই রিভলভিংয়ে চলে যাবে, ব্যাংক করার লস করার কিছু থাকবে না। আর যদি না হয় আইনগত পদক্ষেপ আছে, রাষ্ট্র তো বলছে ওনাদের থেকে যদি ইভেন আমাদের আওতার বাইরেও টাকা থাকে সেটা এনেও এই গ্যাপ পূরণ করার ব্যবস্থা নেবেন। এখন যে ম্যানেজমেন্ট এসেছে, আপনি বললেন যে গুড গভর্নেন্স ফিরেছে, এই ম্যানেজমেন্টে কারা আছেন? তারা কি পূর্ববর্তী মালিক নাকি নতুন ম্যানেজমেন্ট? এই মানে আমি ম্যানেজমেন্ট বলতে এখানে বোর্ড বুঝাবো। বোর্ড 5 সদস্য বিশিষ্ট বোর্ড, তার ভিতরে একজন আছেন উনি আমাদের স্পন্সর ডাইরেক্টর ছিলেন, একেবারে ব্যাংক সূচনাকালের ডাইরেক্টর ডক্টর মেজর রিটায়ার্ড রেজাউল হক স্যার। উনি ওই 5 জনের ভিতরে একজন, উনি স্পন্সর ডাইরেক্টর এবং ব্যাংক প্রতিষ্ঠাকালীন উনি সিরিয়ালের 2 নম্বর ব্যক্তি। আমাদের প্রতিষ্ঠার ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন ডক্টর আব্দুল মান্নান, উনি বছর 3 আগে মারা গেছেন। জীবিতদের ভিতর ইনি প্রধান ব্যক্তি এখন, উনি আছেন। এরপরে 4 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, একজন ঢাকা ইউনিভার্সিটির টিচার, উনি বর্তমানে বোর্ডের চেয়ারম্যান। আর বাংলাদেশ ব্যাংকের রিটায়ার্ড একজন ইডি আছেন, উনি ভাইস চেয়ারম্যান। রূপালী ব্যাংকের একজন রিটায়ার্ড ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, উনি আমাদের এই 5 জনের একজন। আরেকজন আছেন মিস্টার আনোয়ার হোসেন FCA, উনি চার্টার অ্যাকাউন্টেন্ট। ওনার নিজস্ব জগতেও উনি প্রতিষ্ঠিত একজন চার্টার অ্যাকাউন্টেন্ট এবং দীর্ঘদিন থেকে ব্যাংকিংয়ের সাথে ওনার রিলেশন, যার কারণে ওনার ব্যাংকিং অভিজ্ঞতা আছে। তা আমরা বলতে পারি একজন শিক্ষক, উনি এই ফাইন্যান্সে সারা জীবন পড়াইয়েছেন, এখন প্র্যাকটিক্যালে আসছেন। একজন বাংলাদেশ ব্যাংকে আমাদের এগুলো নিয়ন্ত্রণ করতেন, নিয়ম নীতি দিতেন, উনিও ব্যাংকিং জানেন। আর একজন তো প্র্যাকটিক্যাল ব্যাংকার, যিনি রূপালী ব্যাংক থেকে আসছেন। আর FCA আনোয়ার স্যার যার কথা বললাম, উনি তো ব্যাংকিংয়ের সাথে আছেন, ব্যাংক অডিট করছে দীর্ঘকাল। উনি 4 জনই অভিজ্ঞ, এই 4 জনও বেশ অভিজ্ঞ। তো আপনারা যে একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, এইটার প্রভাব তো পুরো ব্যাংকিং সেক্টর নিয়ে একটা অনাস্থা তৈরি হয়েছে মানুষের মধ্যে, শুধু SIBL না, আরো ব্যাংকিং সেক্টর নিয়ে একটা অনাস্থা তৈরি হয়েছে। তো এইটা কাটিয়ে ওঠার কোনো লক্ষণ কি দেখছেন? আমরা লক্ষণ দেখছি এই বিগত সপ্তাহ থেকে। এটার কারণ হলো পত্রপত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আমাদের বিভিন্ন শাখা থেকে মেসেজ পাচ্ছি, এরকম অনেক লোক ডিপোজিটর ওনাদের ডিপোজিট ভাঙিয়ে পে অর্ডার করে, আবার অনেকে ক্যাশ 2 লাখ 4 লাখ ক্যাশ বাসায় নিয়ে রেখে দিচ্ছে গত 2-2.5 মাস 3 মাস থেকে, আর কোনো ব্যাংকও দিচ্ছে না। এটা আমার ব্যাংকেরটা বলছি আর কি আমি। ওনারা এই বিগত কয়েকদিন থেকে এসে আবার ওই টাকা জমা দেওয়া শুরু করছে। কেউ ফিক্সড ডিপোজিটও করছে না, আমরা MTDR বলি, মদার বা টার্ম ডিপোজিট করছেন। এবং ওই আস্থা যে ফিরছে এটার আরেকটা বড় প্রমাণ তো এটাই, আমি যেটা আগেই বলছিলাম, এখন ক্যাশ উইথড্রলের চাইতে ক্যাশ ডিপোজিট বেশি হচ্ছে। আমাদের ব্যাংক ব্যবস্থার একটা বড় শক্তি হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স প্রবাহ আপনার ব্যাংকে কেমন এবং অল ওভার ব্যাংকিং সেক্টরে কেমন হচ্ছে? রেমিটেন্স প্রবাহ আমরা গত মাসের যে রিপোর্ট দেখেছি, সেই রিপোর্টে মানে নভেম্বর, এটা অক্টোবরের তুলনায় অলমোস্ট ডাবল রেমিটেন্স আসছে। প্রথম দিকে এই কয়েকটা ব্যাংক পেমেন্ট টাইমলি রেমিটেন্সের পেমেন্ট দিতে পারে নাই। দিতে না পারার একটা বড় কারণ ছিল অধিকাংশ রেমিটেন্স প্রত্যন্ত এলাকায় আসে, গ্রামগঞ্জে, যারা মিডল ইস্টে, তারপর ইভেন ইউরোপ আমেরিকাতেও যারা থাকেন, তাদের আত্মীয় স্বজন দেশে যারা আছে, তাদের মাসে মাসে খরচের জন্য যে টাকা পাঠায়। তো গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ক্যাশের যে হঠাৎ টান পড়ে গেল, সেই জন্য কাউন্টারে আসলে তাকে ওই টাকা হতে দেওয়া যায়নি। অন্যান্য ব্যাংকও করতেছে, আমরাও করছি এবং নিশ্চয়তা দিচ্ছি। এটা আমরা বিভিন্ন জায়গায় অ্যাডও দিচ্ছি, আমাদের ফেসবুক পেজে দিচ্ছি এবং এখান থেকে এটা মনিটর করছি। এখন রেমিটেন্সের টাকা 100% সে যাতে নিতে পারে, ব্রাঞ্চ ওই ব্যবস্থা করবে, আমরা হেড অফিস থেকে ওইভাবে সাপোর্ট দিচ্ছি। এই ফ্লো আসার কারণে মেসেজ বাইরেও চলে গিয়েছে, এখন আবার রেমিটেন্স আসতেছে ব্যাপক হারে।
আমরাও পেমেন্ট দিচ্ছি। বিদেশ থেকে যারা পাঠাচ্ছেন তারা এখন এই মেসেজ পাচ্ছেন, ব্যাংকের অন্য সমস্যা যদি থেকেও থাকে রেমিটেন্সের কোনো টাকা আটকা থাকবে না, মানুষ টাকা পাবে। আপনারা যে সাধারণ ব্যাংকিং কার্যক্রম যেটা অর্থাৎ বিনিয়োগের দিকে তো আপনার এখন নাই না, বিনিয়োগে নাই, এটা সত্য কথা বলছেন। আমাদের একটা এই প্রজেক্ট আছে ছোট, এটা অনেক ব্যাংকে আছে, এনজিওদের ভিতরে আছে, মাইক্রো ফাইন্যান্স, ইসলামিক মাইক্রো ফাইন্যান্স আর কৃষি লোন। আমরা এই দুইটা জায়গায় বন্ধ করি নাই। আমাদের এই দুরবস্থার ভিতরে মাইক্রো ফাইন্যান্সগুলো চালিয়ে রাখছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে এটার ইনভলভমেন্ট, এবং আমাদের ব্যাংকের প্রতিষ্ঠাকালীন এটা একটা স্বপ্ন। এই ব্যাংক শুধু ব্যবসা করবে না, এই ব্যাংক প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সচ্ছল করে তুলতে অবদান রাখবে। এই জন্য আমাদের প্রথম দিকে নেওয়া আমাদের স্কিম 3 সেক্টর মডেল ব্যাংকিং, ফর্মাল, নন ফর্মাল আর ভলান্টারি। নন ফর্মাল হলো মাইক্রো ফাইন্যান্সে। এই কারণে আমরা এটা করছি। আর রেগুলার যে বিনিয়োগ, সেই বিনিয়োগ আমরা বড় বিনিয়োগ নতুন করে না করলেও চলমান যেসব বিনিয়োগ আছে অলরেডি দেওয়া লিমিট, রিভলভিং লিমিট, এগুলো টাইম টু টাইম রিনিউ হচ্ছে, তাদের ব্যবসা চলছে। সর্বশেষ জানতে চাচ্ছি যে আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরতে কতদিন লাগতে পারে এই ব্যাংকের? এটা আমাদের স্বপ্ন তো 2025 শুরু করবে একদম স্বাভাবিক অবস্থা দিয়ে। এত তাড়াতাড়ি সম্ভব? এটা সম্ভব। কিভাবে সম্ভব? আমাদের কাস্টমাররা যখন নিশ্চিত হবে, এবং এখন যেটা হচ্ছে আমাদের যে কোনো শাখায় গেলে সে বিনা বাধায় আরটিজিএস করতে পারবে, বিএফটিএন করে তার টাকা পাঠাতে পারবে, রেমিটেন্স আসলে তার টাকা উঠাতে পারবে। বিজনেস অ্যাকাউন্টগুলোতে যে যত টাকা জমা দেবে, আজকে 5 লাখ টাকা জমা করলো, 10 লাখ টাকা জমা করলো, যেটা 2 মাস আগে বিজনেস অ্যাকাউন্টে লোকজন ভয় পেয়েছে, আমি টাকাটা যদি জমা দিই আগামীকাল তার উঠাতে পারবো না। এখন দেখতেছেন না, সে যে পরিমাণ টাকা দিচ্ছে না টাইমে তাদের জন্য এটা রিজার্ভ রাখতেছে, ওই টাকা তার হাত দিতে দিচ্ছে না, উনি চাওয়া মাত্র ওই টাকা তাকে আবার দেওয়া হবে। তো তারা আবার আসতেছেন এবং প্রচুর আরটিজিএস বিএফটিএন মুভমেন্ট হচ্ছে। আমরা এটার জন্য রিজার্ভ ফান্ড রেখে দিয়েছি। অন্যদিকে যা হবে হোক, কোনো বিজনেস ট্রানজ্যাকশন যাতে বাধাগ্রস্ত না হয়। প্লাস আমাদের ইম্পোর্ট ব্যবসা আমরা একদিনের জন্য বন্ধ করিনি, বৈদেশিক বাণিজ্য কমপ্লিট চালু। ওই ফান্ডের ক্রাইসিসের কারণে কিছু পেমেন্ট আমাদের একটু লিঙ্গার হয়েছিল, কোনোটা 1 মাসও হয়েছে, যেটা প্র্যাকটিক্যাল। আজকে পর্যন্ত আমরা ম্যাক্সিমাম পেমেন্ট কমপ্লিট করে ফেলেছি। ওখানেও আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, বাইরের ব্যাংকগুলোর সাথে সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে। আর ইম্পোর্ট যেহেতু চালু রেখেছি, আমাদের কাউন্টারে ক্যাশ টাকা আসতেছে, অ্যাকাউন্টে টাকা আসতেছে, মার্জিন দিয়ে ইম্পোর্ট করে করছি না। শুধু এটা যেটা বাংলাদেশ ব্যাংকের বার আছে, সেটা হলো ইম্পোর্ট করার আগে আমাদের ইম্পোর্টারদের সাথে, ক্লায়েন্টদের সাথে এইটা আমরা নিশ্চিত হচ্ছি, আপনার ডকুমেন্ট আসার পরে কোনো ফান্ডেড ফ্যাসিলিটি পোস্ট ইম্পোর্ট দেওয়া যাবে না, আপনাকে ক্যাশ রিটায়ার করতে হবে। তো ওনারা ক্যাশ রিটায়ারমেন্ট করছেন, আমার সমস্যা নেই, তারও সমস্যা নেই। ধন্যবাদ জনাব ফরকানুল্লাহ, ধন্যবাদ। এবং আপনাদের সমস্ত দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমাদের সব গ্রাহকবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান, তারা যাতে আগের মতোই আমাদের সাথে ব্যাংকিং লেনদেন করে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার শীঘ্রই দেখা হবে অন্য কোনো বিশিষ্ট জনকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।